দীর্ঘ ১৯ বছর ৭ মাস ১০ দিন পর আবার এই মহান জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছি, কথা বলতে পারছি। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যখনই যেখানে সমস্যা দেখেছি, আওয়াজ তুলেছি, কথা বলেছি, সমস্যা সমাধান করার চেষ্টা করেছি এবং অনেক জায়গায় সমাধানও করেছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি, সেটা একটা মহামারী আকারে সমস্যা হয়ে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমসাময়িক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করবার জন্য। আমরা এমন এক সময় অবস্থান করছি যখন তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ আমাদের জীবনযাত্রা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশেও এ অগ্রযাত্রার অংশীদার। ডিজিটাল সেবার বিস্তার, মোবাইল ইন্টারনেটের প্রসার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার নাগরিকদের তথ্য প্রাপ্তি ও মত প্রকাশের সুযোগ বৃদ্ধি করেছে। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিটি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে কিছু নতুন ঝুঁকিও সৃষ্টি হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এআই নির্ভর প্রযুক্তির অপব্যবহার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ভুয়া পরিচয়ে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে। সংগঠিত বট নেটওয়ার্কের মাধ্যমে কৃত্রিমভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বিভ্রান্তিকর, মিথ্যা ও যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে। এআই ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও অডিও তৈরি করা হচ্ছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার পরিচালিত হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশনকে আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। কারণ মিথ্যা তথ্য শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না, এটি সামাজিক অস্থিরতা, রাজনৈতিক মেরুকরণ এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। মাননীয় স্পিকার, আমাদের দেশেও এই চ্যালেঞ্জের মধ্যে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান সহ দেশের রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী নাগরিককে লক্ষ্য করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা ঘটেছে। মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের নারীরা। নারী জনপ্রতিনিধি, নারী সাংবাদিক, নারী চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের নারীরা নিয়মিতভাবে অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং চরিত্র হননের শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের ছবি বিকৃত করে প্রচার করা হয়, ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় কিংবা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হয়। আরও উদ্বেগজনক বিষয় হলো কন্যা, শিশু ও কিশোরীরাও এই ডিজিটাল হয়রানির ঝুঁকির মধ্যে রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করে না, বরং মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক নিরাপত্তার উপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাননীয় স্পিকার, সাইবার অপরাধের প্রকৃতি আজ আন্তর্জাতিক। একটি ভুয়া অ্যাকাউন্ট এক দেশে বসে পরিচালিত হতে পারে, সার্ভার থাকতে পারে অন্য দেশে, আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের নাগরিকদের উপর। ফলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল জাতীয় প্রচেষ্টা যথেষ্ট নয়, আন্তর্জাতিক সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ,
তথ্য বিনিময় এবং আইনসম্মত সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে এই অপরাধমূলক কন্টেন্ট দ্রুত শনাক্ত অপসারণ করা যায়, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি বর্তমান বাস্তবতায় কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, ভুয়া আইডি, সমন্বিত বট কার্যক্রম এবং এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট শনাক্ত করার জন্য প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, সাইবার অপরাধ তদন্তকারী সংস্থা। মাননীয় সদস্য, আপনার প্রশ্নবোধহয় আমার শেষ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। আপনি তো সমাধানে যাচ্ছেন। সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তৃতীয়ত, নারী ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিশেষায়িত সহায়তা ও দ্রুত প্রতিকার ব্যবস্থা আরো কার্যকর করতে হবে। মাননীয় সদস্য, মে আই হাম্বলি রিকোয়েস্ট ইউ টু টেক সিট প্লিজ। আপনার কোশ্চেন হয়েছে, উত্তর দিবেন মাননীয় মন্ত্রী। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, এই বিষয়ে আপনার বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এইরকম একটা প্রশ্নের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা এর জাতীয় গুরুত্ব সবাই অনুধাবন করেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। কিছুদিন যাবৎ আমরা সবাই লক্ষ্য করছি বাংলাদেশের সরকারের প্রধান, তার স্ত্রী, তার কন্যা, আমারও আছে, আমারও স্ত্রী পুত্র কন্যাকে দিয়েছে, অনেকেরই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের পরিবারের সদস্যদের নিয়ে অথবা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিবেচনায় যে সমস্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভার্চুয়াল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে স্বাধীনতার নামে এবং মত প্রকাশের স্বাধীনতার নামে, সেটা আসলেই মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। আমরা সেজন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাতে আইনি ভাষায় আমরা বলছি সাইবার স্পেস, হুইচ ইনক্লুডস এভরিথিং, সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া সহ সব কিছু ইনক্লুড করা হবে এবং এই সংজ্ঞাগুলো নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। এবং আজকে সকালেই এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। তা আমি জানতাম না আজকে এই কোয়েশ্চেনটা এখানে আসবে, এবং এটা মন্ত্রণালয় হিসেবে তথ্য মন্ত্রণালয়ের বিষয় যেহেতু কোরিলেটেড, আর এখানে সংসদের একটা বিধি মোতাবেক কেউ না থাকলে আমার জবাব দেওয়ার একটা বিধান আছে, সেই জন্য মাননীয় চিফ হুইপ একটা চিঠি আপনাদের দিয়ে রাখছে। ওই হিসাবে বলছি, উদ্দেশ্য ও কারণ সম্বলিত প্যারার মধ্যে আমরা যেটা ড্রাফট করার চিন্তা করছি খসড়া, তার মধ্যে আমি শুধু কয়েকটা লাইন পড়ি। সাইবার স্পেসে গুজব, অপতথ্যের ক্রমবর্ধমান বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এর কন্টেন্টের প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। আবার আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময়সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে। কারণ এখন আমরা রিকোয়েস্ট করি, হয়তো 6 মাস পরে সেটা অপসারণ করে নাও করতে পারে, সেই জন্য এটা আনা। আর এই যে রিপোর্টকৃত কন্টেন্টের অপসারণ প্রক্রিয়া অধিকতর কার্যকর
এবং জবাবদিহিতামূলক করার জন্য সেখানে বিধান আনা হবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকেও আমরা এবং বাহিনীকেও এই সমস্ত তথ্য উপাত্ত অপসারণ, ব্লক এবং স্থানান্তর করবার জন্য আমরা ব্যবস্থা রাখব। সেখানে আমরা অনেক অথরিটি আছে, জাতীয় সাইবার সুরক্ষা আইনের মহাপরিচালক আছে, প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসি আছে, তাদেরকে আমরা এই ক্ষমতা দিতে পারি। এখানে বলে রাখি মাননীয় স্পিকার, জুয়া প্রতিরোধ আইন 1867 সনের আইন, সেই ব্রিটিশ আইন দিয়ে আমরা এখনো চলছি। সেইটা 1867। নতুন করে আশা করছি সংসদের এই সেশনে আইনটা আনতে পারবো, ফাইনাল স্টেজে আছি, জুয়া প্রতিরোধ আইন। সেই জায়গায় জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলো ব্যবহার করে যেই অপরাধগুলো সংগঠিত হচ্ছে তার সাথে মাদকও জড়িত, ওয়েটিং জড়িত, এগুলো এখন আধুনিকায়ন করতে হবে। আমরা আরও অনেক আইন আনার চেষ্টা করছি। আইনি কাঠামোটা দাঁড় করা গেলে সেটা তখন প্রয়োগের ব্যাপার। প্রয়োগের ক্ষেত্রে তখন মিসইউজ হচ্ছে কিনা, অ্যাবিউজ হচ্ছে কিনা সেটা তখন দেখা যাবে, সংশোধনের মাধ্যমে যেতে হবে। কিন্তু আমরা আইনই আনি না মাননীয় স্পিকার। সবাই এখানে আমাকে বলছে যে মাদক প্রতিরোধ করুন। মাদকের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ড্রাফটটা করে ফেলেছে, এই সেশনে হয়তো আনতে পারবো। সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মধ্যে যারা মাদকের জন্য অপারেশন করতে যায়, মাদক ধরতে যায়, তাদের কোনো অস্ত্র নাই মাননীয় স্পিকার। অথচ যারা ড্রাগ ডিলার, ব্যবসায়ী, তারা তাদেরকে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হয়ে আক্রমণ করে। তারা কোর্টে মামলা দায়ের করে, কিন্তু পাশাপাশি পুলিশও মামলা দায়ের করে, অন্য কোনো অথরিটিও মামলা দায়ের করে। এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরি সুবিধা নেই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই, তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। অধিকন্তু কিছু কিছু বিষয় আছে, আমার ডগ স্কোয়াড দরকার। যদি ডগ স্কোয়াড দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যায়, শনাক্ত করা যায়, সেটা হচ্ছে উত্তম। কিন্তু সেই ডগ স্কোয়াড আমরা দুই একটা বাহিনীর কাছে আছে, যেমন পুলিশেরও একটা ডগ স্কোয়াড আছে, র্যাবের আছে, তারপরে অন্যান্য জায়গার আছে, এগুলো বলবো না, ডিফেন্স ফোর্সের আছে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যখন রিকুইজিশন দেবে, তারা আসবে, করবে, সেই আইনি ব্যবস্থাও নাই। সেই জন্য এখানে একটা ডগ স্কোয়াডের ব্যবস্থা করতে হবে। মোটামুটি মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ অর্গানাইজেশন করার জন্য সেই আইনি প্রস্তাবগুলো আনবো মাননীয় স্পিকার। এইভাবে আমরা সামাজিক যে অনাচার, অপকালচার শুরু হয়েছে সেখান থেকে নিষ্কৃতি পেতে পারবো। সেই জন্য আমরা আগেই বলেছি, এই জাতীয় সংসদের কাছে এই জাতি নতুন জনপ্রত্যাশা অনুযায়ী অনেক কিছু আশা করে। ইনশাআল্লাহ আমাদের কেবল 3 মাস গেছে, আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সব কিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় সদস্যকে এই প্রশ্ন উত্থাপন করার জন্য। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার কোনো কি প্রশ্ন আছে? যদি থাকে স্পেসিফিক কোয়েশ্চেন করবেন প্লিজ। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত বলেছেন, এরপরে আর তেমন কোনো প্রশ্ন থাকে না। শুধু একটা জায়গায় একটু প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে আমাদের বিশেষ করে ফেসবুক কর্তৃপক্ষ মেটার সাথে অনেক সময় যোগাযোগ করলে আমরা দেখতে পাই যে মেটা কর্তৃপক্ষ অনেক শব্দ আছে, অনেক বিষয় আছে যেখানে যদি মনে করে যে নৈরাজ্য সৃষ্টি হবে, উত্তেজনা সৃষ্টি হবে, সেখানে তারা নতুন নতুন পদক্ষেপ নিয়ে থাকে। তো সেই ব্যাপারে আমাদের বর্তমান সরকার এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা, এটাই হলো তার কাছে প্রশ্ন। আমি আবারও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই বিস্তারিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মেটা সংক্রান্ত কোশ্চেন, যে মেটা উত্তর দেয় না, এই সংক্রান্ত কোশ্চেন আপনি যদি জবাব দিতে পারেন প্লিজ। ফেসবুকের মেটা। মাননীয় স্পিকার, আমাদের পার্শ্ববর্তী দেশে তারা আইনি সুরক্ষার মাধ্যমে এমন বিধান করেছে, মেটা 24 আওয়ার্সে তাদেরকে অ্যাকশন নিতে বাধ্য করেছে। কিন্তু আমাদের বিটিআরসি এবং এই সংশ্লিষ্ট সাইবার আইনে
সেই বিধানটা নাই। আপনি মনে হয় লক্ষ্য করেছেন, আমি জবাব দেওয়ার সময় বলেছি যে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে আমরা আরও সমন্বয় করব, সমন্বয় করে এই সমস্ত ক্ষতিকর কন্টেন্ট অপসারণের বিষয়টা একটা সময় নির্ধারণ করে দেব, যে এই সময়ের ভিতরে এই কন্টেন্টগুলো অপসারণ করতে হবে, সেই বিষয়টা আমরা আইনে রাখব। যেহেতু এখনও পর্যন্ত আইনি বিধান নাই, তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠালে, বিটিআরসি থেকে রিকোয়েস্ট পাঠালে আমরা বিভিন্ন অথরিটির কাছ থেকে বিটিআরসিতে দিই, বিটিআরসি সেটা ব্যবস্থা নিতে পারে না। তখন এই মেটা বলেন বা টুইট বলেন, আরও যারা বলেন, তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিকমতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেশার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার, আমরা সেই আইনটা নিয়ে আসলে আপনারা দেখবেন। ধন্যবাদ।